সারাদিন বাইরে ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় এলো ফাহাদ ও পৌশি। বাসায় আসতেই ফাহাদের ফোন বেজে উঠল। পৌশির বাবার ফোন দেখে তাকে ধরিয়ে দিয়ে বলল, ফাহাদ, কথা বলো তোমার বাবার সাথে। পৌশি ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম বাবা। ওয়া আলাইকুমুস সালাম। শুভ জন্মদিন। তোমার মনে আছে? এখন ক্যালেন্ডারে চোখ পড়তেই মনে পড়ল। ইস, দেরি হয়ে গেল। সমস্যা নেই। হ্যাঁ রে মা, জামাই জানে তো তোর জন্মদিনের কথা? হ্যাঁ জানে। আজ আমরা সারাদিন ঘুরেছি, এই মাত্র বাসায় এলাম। বাইরে খেয়েছি দুপুরের খাবার। আর জানো, তোমাদের জামাই আমার জন্য কেকও কেটেছে। সোফায় বসে পৌশির কথা শুনছে ফাহাদ। আজ অনেকটাই খুশি সে। এতটা খুশি হবার মতো কিছু করেছে কি ফাহাদ? আসলেই মেয়েটি সরল মনের, অল্পতেই খুশি হয়। বাবার সাথে ফোনে কথা শেষ করতেই কলিং বেলের শব্দ শুনতে পেল পৌশি ও ফাহাদ। ফাহাদ বসেছিল বিধায় পৌশি বলল, আপনি বসুন, আমি দেখছি। দূরবীনের দিকে তাকিয়ে পৌশি দেখল কেউ নেই। ফাহাদের উদ্দেশ্যে বলল, কাউকে দেখছি না, তবে খোলার প্রয়োজন নেই। পৌশি এগিয়ে আসতে চাইলে আবারও কলিং বেলের শব্দ শুনতে পেল তারা। এবার উঠে এলো ফাহাদ। তখনের মতোই দেখতে পেল না কাউকে। ফাহাদ চেঁচিয়ে বলল, কেউ কি আছেন? ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে রাগান্বিত কণ্ঠে বলল সে, ফাজলামো হচ্ছে নাকি? সে দরজা খুলতে চাইলে পৌশি বারণ করল তাকে। ফাহাদ বলল, দেখা তো প্রয়োজন কে করছে এসব। দরজা খুলে কাউকে দেখল না তারা, তবে ফুলের তোড়া ও বড় একটি কার্ড দেখতে পেল। নিচ থেকে এসব হাতে নিয়ে পৌশির দিকে এগিয়ে দিয়ে ফাহাদ বলল, এসব ধরো, আমি চেক করে আসি আশেপাশে কেউ আছে কিনা। হরেক রকমের ফুল দিয়ে সাজানো তোড়াটি। ভেতরে এসে টেবিলের উপরে তোড়াটি রাখল সে। কার্ডটি খুলে পড়তে থাকল। ভোরের স্নিগ্ধ আলোর মতো আলোকিত হোক জীবন, শিশিরে শিশিরে সিক্ত হয়ে উদ্ভাসিত হোক তব মন। পাখি আর ভ্রমরের গানে আসুক জীবনে নবছন্দ। দক্ষিণা হাওয়া ভেঙ্গে দিক যত জীবনে আছে দ্বন্দ্ব। চাঁদের আলোয় পূর্ণ হোক তব আধার কালো রাত, চিরবসন্ত জীবনে আনুক অনাবিল খুশির প্রপাত। প্রেম দানে করিব অমর, ভালোবাসার সকল ঋণ। আমার শুধুই এই কামনা, শুভ হোক তোমার জন্মদিন। লেখাটি পড়ে মুগ্ধ হল পৌশি। হাতের লেখাটাও দারুণ। কে এসব পাঠাতে পারে ভাবতে লাগল সে। ঠিক তখনই ফাহাদ এসে দরজা আটকে বলল, কাউকে পেলাম না। পৌশি তাকে কার্ডটি দেখিয়ে বলল, দেখুন কত সুন্দর ছন্দের কবিতা লিখে শুভেচ্ছা জানিয়েছে আমাকে। কে তা জানি না, নাম লেখা নেই। ফাহাদের মনে এক মুহূর্তের জন্য উষ্ণের নামটা এলো, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল উষ্ণ এখানে নেই। পৌশির হাত থেকে কার্ডটি নিয়ে কবিতাটি পড়ল সে। এই লেখাটি ফাহাদের অচেনা নয়। পৌশিকে সে এমনভাবেই লিখতে দেখেছে। যদিও পৌশির লেখা এত সুন্দর না এটা তার জানা ছিল। পৌশি বলল, কেউ আমার জন্মদিনে এই প্রথম কবিতা লিখেছে। আমি সত্যি অবাক হয়েছি। কিন্তু কে লিখেছে? ফাহাদ বলল, সেটাই ভাবছি। আমাদের সাথে অনেকদিন ধরেই অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে, তাই না? কথাটি ঘুরানোর জন্য পৌশি বলল, আমি শাড়িটা পাল্টে আসছি, রাতের জন্য রান্না করতে হবে। নিজের রুমে এসে পৌশি আপনমনে বলল, হ্যাঁ ঘটছে,
আর কেন ঘটছে তা জানার অপেক্ষায় আছি। মিয়াজ শেখের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে উষ্ণ ডায়াল করল ফাহাদের নাম্বারে। হ্যালো, কে বলছেন? আমি উষ্ণ মাহমুদ। ওহ, কেমন আছেন? ভালো, আপনি? আছি ভালো। পৌশির ফোন বন্ধ পাচ্ছি, সে ভালো আছে তো? আমার নাম্বার কার কাছ থেকে নিয়েছেন? মিয়াজ আঙ্কেল। তার কাছেই নিশ্চয় জানতে পারতেন সে কেমন আছে। ফাহাদের এমন কথায় কিছুটা কষ্ট পেল উষ্ণ। ফাহাদের এমন কড়া কথা বলার কারণটাও সে জানে। হয়তো ফাহাদের জন্যই পৌশি ফোন বন্ধ রেখেছে। উষ্ণ কিছু বলার আগেই ফাহাদ বলল, পৌশি এখন ভালোই আছে। ঠিক আছে, রাখছি আমি। ফোন রাখতেই ফাহাদ বিড়বিড়িয়ে বলল, উষ্ণ মাহমুদের সাথে এরূপ ব্যবহার করাটা কি ঠিক হল? আর কেনই বা করব না? তার কি দরকার পৌশির খবর নেয়ার? ফাহাদ মুখের উপরে ফোনটা কেটে দিল। মনে হল উষ্ণের তার এমন ব্যবহারে কষ্ট পাওয়া উচিত নয়। তবুও উষ্ণ পাচ্ছে, ঠিক তেমনই কষ্ট পাচ্ছে যেমনটা প্রিয় মানুষটিকে হারিয়ে পেয়েছিল। পৌশির সাথে কি আর কখনো কথা বলতে পারবে না সে? রান্নাঘর থেকে এসে ফাহাদের পাশে বসল পৌশি। ফাহাদ বলল, পৌশি, ভালোবাসো তো আমায়? হঠাৎ এই প্রশ্ন? পৌশির হাতটা শক্ত করে চেপে ধরে ফাহাদ বলল, কখনো ছেড়ে যাবে না বলো? উহু, যাব না। কি হলো টা কি আপনার? পৌশির কাঁধে মাথা রেখে ফাহাদ বলল, কিছু না। ফাহাদের আচরণে অবাক হল পৌশি। তাকে ছেড়ে যাবে এমন ভয়টা পায় পৌশি। কেননা সে নিজেকে ফাহাদের যোগ্য মনেই করে না। আর এই ফাহাদি তাকে হারানোর ভয় করবে এমনটা কখনো ভাবেনি পৌশি। সব কিছু কেমনটা হুটহাট হচ্ছে না? সকালে ঘুম থেকে উঠে পৌশির হাতে বানানো নাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরুচ্ছে ফাহাদ। দরজা খুলে পেছনে ফিরে পৌশিকে জড়িয়ে ধরল সে। আলতো করে কপালে চুমু এঁকে বলল, যেতে ইচ্ছে করছে না। ফাহাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে পৌশি বলল, আমারও ইচ্ছে করছে না যেতে দিতে, কিন্তু আপনারই সমস্যা হবে। হু, কোনো অসুবিধে হলেই ফোন করবে। চার্জে দিয়ে রেখেছি ফোন তোমার। ঠিক আছে, আসি তাহলে। ফাহাদ বেরিয়ে গেল। এখনো দরজার পাশেই দাঁড়িয়ে আছে পৌশি। অফিসে যাবার সময় ফাহাদ তাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিবে এমনটা সে এতদিন কল্পনাতেই ভেবেছে। আজ তা বাস্তবে রূপান্তরিত হল। দুপুরের কাজ সেরে ঘুমোচ্ছে পৌশি। এমন সময় এলো ফাহাদের ফোন। ফোন রিসিভ করে ভাঙা গলায় বলল, হ্যালো। এই রে, আমার বউয়ের ঘুম ভেঙে দিয়েছি বুঝি? হু, আচ্ছা ঘুমাও, আমি রাখছি। খেয়েছেন কিনা বলে রাখুন। হ্যাঁ, তুমি খেয়েছ? হুম। উঠে ফোন দিও। হুম। ফাহাদ হেসে ফোনটা রেখে দিল। বাড়িতে পৌশি একা বলে চিন্তা হচ্ছে তার জন্য। আগে অবশ্য এমন চিন্তা করার কারণ ছিল না। সে কি সবকিছু খুব হালকাভাবেই নিয়ে ফেলেছে। এসব ঘটনা তো এমনিতে ঘটতে পারে না। এসবের পেছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে। কাল সারাদিন ঘোরাঘুরি করার কারণে পৌশির শরীরটা ক্লান্ত লাগছে। তাই ঘুমটা নষ্ট করতে ইচ্ছে করছে না তার। কিন্তু কারো কান্নার শব্দে এক লাফে বসে পড়ল সে। মনে হচ্ছে তার খুব কাছে থেকেই কেউ কাঁদছে। পৌশি বলে উঠল, কে এখানে? কে? কোনো জবাব নেই, কিন্তু শব্দটাও থামছে না। কান্নার মাত্রা যেন তীব্রভাবে বেড়ে গেল। বিছানা ছেড়ে উঠে পড়ল পৌশি। বারান্দা থেকে শব্দটা আসছে মনে হল তার। ধীর পায়ে সেদিকে এগিয়ে যেতেই দেখা পেল তিশানির।
তিশানি মেঝেতে বসে বাচ্চাদের মতো কেঁদে চলেছে। কিন্তু অবাক করার বিষয় হল, তাকে দেখে পৌশীর বিন্দুমাত্র ভয় করছে না। উল্টো পৌশী তার ঠিক সামনে বসে বলল, কাঁদছেন কেন? কান্না থামিয়ে তিশানি বলল, সাহায্য চাই। করবে? পৌশী বলল, করব। বলুন। পৌশীর কথা শুনে হাসতে লাগল তিশানি। এভাবে হাসার অপেক্ষায় যেন ছিল সে। সকালেই কুমিল্লায় পৌঁছাল উষ্ণ। বাড়িতে সে এখনো যায়নি। তবে তার এখানে আরেকটি বাসা রয়েছে, যে বাড়িটা তার প্রিয়সীকে উপহার দিয়েছিল। এই বাড়িটা এখন ফাঁকা থাকে। অনেকদিন পরেই সে পা দিল এখানে। অবশ্য আজকের দিনে এখানে না এসে পারতই না সে। বেশ কয়েক প্যাকেট সিগারেট খেয়ে শেষ করেছে উষ্ণ। অনেকদিন পরে সিগারেটের ধোঁয়া উড়াল সে। ওয়াদা করেছিল আর কখনো সিগারেটে হাতও দেবে না। প্রিয়সীকে দেয়া কথা সে ভেঙেছে। তার প্রিয়সীও কি তার কথা রেখেছে? রাখেনি। বরং আর ভাবল না উষ্ণ। সে আরও খাবে, খেতেই থাকবে। যতক্ষণ না বাংলাদেশে সিগারেটের প্যাকেট শেষ হচ্ছে ততক্ষণই খেতে থাকবে। এত এত সিগারেটের প্যাকেট কেনার মতো টাকা নিশ্চয় তার কাছে আছে। এমনটা ভেবে নিজের মনে হেসে ফেলল উষ্ণ। সে কি পাগল হয়ে যাচ্ছে? এসব কি যা তা ভাবছে সে। চেয়ার ছেড়ে উঠে পড়ল উষ্ণ। ভাবা কম, কাজ বেশি হওয়া প্রয়োজন। আরেকটি সিগারেট ধরাল সে। ঠিক তখনই পেছনে থেকে কোনো মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেল সে। ওয়াদা ভুলে গেলে এত তাড়াতাড়ি? পেছনে ফিরে পৌশীকে দেখে অবাক হল উষ্ণ। এস্ট্রেতে সিগারেটটা রেখে বলল, পৌশী, আজকের দিনে না এসে পারলাম না। পৌশীকে দেখে উষ্ণের অশান্ত মনটা অনেকটাই শান্ত হয়েছে। সে যেন তারই অপেক্ষা করছিল। পলকহীনভাবে তাকিয়ে আছে সে পৌশীর দিকে। উষ্ণের কাছে এসে তার লাল চোখ জোড়ার দিকে তাকিয়ে পৌশী বলল, কি দেখছ? উষ্ণ শান্ত স্বরে বলল, তুমি পৌশী নও। উষ্ণের কথা শুনে পৌশী ঠোঁট জোড়া প্রশস্ত করে বলল, কে আমি? মনে হচ্ছে আপন কেউ। পৌশীকে এতটা আপন মনে হবার কথা না। কেন? পৌশী দেখতে খারাপ? তা নয়। আমার মনে কেবল একজনেরই নাম আছে, যাকে আঁকড়ে ধরে জীবন পার করতে চেয়েছি। সে যদিও নেই তবুও। কি? কিছু না। আরেকটা সিগারেট ধরালো উষ্ণ। পৌশী বলল, আমাকেই মিস করছিলে তুমি, অস্বীকার করবে? সিগারেটের ধোঁয়া উড়িয়ে উষ্ণ জবাব দিল, হুম করছিলাম। কেন না? কি? তোমার মাঝে অন্য একজনকে খুঁজে পাচ্ছি আমি। কাকে? আছে একজন। কিন্তু তুমি কি করে জানলে আমি এখানে? আজকের দিনে তোমাকে এখানেই পাব, এটা জানতাম। আজ কি? জানোই তো, আজ তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। কার সাথে? জানো তুমি? মুচকি হাসল পৌশী। উষ্ণ বলল, এত কিছু কিভাবে জানো তুমি? কে তুমি? হাসতে হাসতেই পৌশী জবাব দিল, আমি পৌশী। তাকে চিনতে? কাকে? উফফ, তুমি জানো আমি কি বলতে চাইছি? উহু, আমি জানি না। তুমি বলো। পৌশী চায় উষ্ণ নিজের মুখে সবটা বলুক, কিন্তু উষ্ণ বলছে না। বরং পৌশীর পাশ থেকে আরো দূরে সরে এসে সিগারেট টানছে। উষ্ণ জানে না পৌশী কতটুক জানে এই বিষয়ে। তাই সে নিজের মুখে কিছু বলবে না, যতক্ষণ না পৌশী বলছে। অফিস শেষে বাড়ির উদ্দেশ্যে বের হল ফাহাদ। এমন সময় তার ফোন বেজে উঠল। তার এক বন্ধুর ফোন এসেছে। হ্যালো, কি অবস্থা ফাহাদ?
আছি ভালো। তুই? ভালো আছি। ভাবিকে রাস্তায় দেখলাম আজ উষ্ণ মাহমুদের সাথে। উষ্ণ মাহমুদ গাড়ি ঠিক করে দিচ্ছিল ভাবিকে। কোনো ভাবি? পৌষী ভাবি। ওহ, কবে? এই বিকেলের দিকে। কেন তুই জানিস না? সত্যটা লুকিয়ে ফাহাদ বলল। জানি। তোর ভাবির সামনে বই বের হবে। এসব ব্যাপারে কথা বলতে দেখা করেছে। তাই নাকি? কিছুক্ষণ বন্ধুর সাথে কথা বলে ফোনটা রাখল ফাহাদ। পৌষী তাকে না বলে উষ্ণ এর সাথে দেখা করতে গিয়েছে। খুব অবাকই হল ফাহাদ। তাদের সম্পর্কের একটা নতুন মোড় এসেছে, আর সে বের হতেই পৌষী। আর ভাবল না ফাহাদ। দ্রুত এগিয়ে গেল বাসার দিকে। বাসায় প্রবেশ করেই ফাহাদ প্রশ্ন করল পৌষীকে, তুমি কি আজ বাইরে গিয়েছিলে? পৌষী উত্তর দিল, কই না তো। আপনি বসুন, আমি চা করে আনছি। পৌষীকে থামিয়ে ফাহাদ বলল, কেন মিথ্যে বলছ পৌষী? সত্যটা আমাকে জানালেই হয়। উষ্ণ মাহমুদের সাথে আজ তুমি দেখা করেছ। নিশ্চয় কোনো প্রয়োজনে করেছ। এটা লুকোনোর কি আছে? পৌষী অবাক হয়ে বলল, কি যা তা বলছেন এসব? আমি উষ্ণ মাহমুদের সাথে দেখা করতে গিয়েছি? উনার সাথে আমার কখনো ভালো করে কথাই হয়নি। দেখা দূরে থাক। এই কথাটি শুনে ফাহাদের মাথাটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। চেঁচিয়ে বলে উঠল সে, মুখের উপরে এত বড় মিথ্যে কথা কিভাবে বলতে পারছ তুমি? পৌষী শান্তস্বরে বলল, কি হয়েছে আপনার? আপনি আমাকে সন্দেহ করছেন কোনো কারণে? তবে কি করব? আমি করেছিটা কি? কি করেছ? হঠাৎ হঠাৎ কবিতা লিখতে শুরু করেছ, মিয়াজ শেখের বাসায় চলে যাচ্ছ, উষ্ণ মাহমুদের সাথে বাইরে দেখা করছ। মানছি তোমার কদর আমি করিনি। কিন্তু এখন তো তোমাকে আমি ভালোবাসি পৌষী। তাহলে কেন এসব করছো তুমি? আমার এখন মনে হচ্ছে আমার সাথে কোনো গেম খেলছো তুমি। আমাকে মানসিক রোগী বানিয়ে তুমি উষ্ণের কাছে চলে যেতে চাইছ, তাই না? ফাহাদের এত সব কথা হজম করতে সময় লাগল পৌষীর। নিজের মেজাজটা খারাপ করল না সে। স্বামী স্ত্রীর মাঝে এমন ছোট বড় অনেক ঝামেলা ঘটে থাকে, একজন রাগ করলে অপরজনকে শান্ত থাকতে হয়। না হলে পরিস্থিতি আরও বিগড়ে যায়। এক গ্লাস পানি নিয়ে ফাহাদের পাশে এসে পৌষী বলল, পানি খান। আমার রাগে সারা শরীর কাঁপছে আর তুমি আমাকে পানি খেতে বলছ? তাই তো বলছি। খান, ভালো লাগবে। পৌষীর হাত থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পানি পান করল ফাহাদ। পৌষী তার হাত ধরে টানতে টানতে বলল, বসেন আমার পাশে। দুজনে সোফায় বসল। কিছুক্ষণ নীরব থাকার পর পৌষী বলল, আপনি যেসব বলছেন আমার কিছুই মনে নেই। আমি বের করব বই। এটা কিভাবে সম্ভব বলুন? আর মিয়াজ শেখের বাড়ি আমি চিনি না। তাছাড়া উষ্ণ মাহমুদের সাথে আমি কখনোই দেখা করিনি। কেন বলছেন এসব? কোথাও ভুল হচ্ছে আপনার। ফাহাদ পৌষীকে শুরু থেকে সবটা বলল। মিয়াজ শেখের জন্মদিনের অনুষ্ঠানের ছবিও দেখালো। আর দেখালো সেই ডায়েরিটা, যেখানে পৌষী কবিতা লিখেছে। তার ফেসবুকে প্রবেশ করে দেখল, উষ্ণ এর সাথে মেসেজ। সবটা দেখে পৌষী যেন বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। সে কিছুই মনে করতে পারছে না। মেঝেতে বসে পড়ল পৌষী, কান্নায় ভেঙে পড়ল সে। কাঁদতে কাঁদতে বলল, এসব কি হচ্ছে? আমি সত্যিই কিছু মনে করতে পারছি না। আমি এসব জানি না। আমি করিনি। ফাহাদের হঠাৎ মনে এলো স্যুপ তৈরি, রান্না ও ঘর সাজানোর কথা। সেসব পৌষী করেনি, এটা তার অজানা নয়। এই বাড়ির চাবিও একটা।
যেটা পৌশির অ্যাক্সিডেন্টের সময় তার কাছেই ছিল। পৌশিকে এসবও জানালো ফাহাদ। সবটা শুনতাই তিশানির কথা মনে এলো পৌশির। আজ বিকেলে তিশানিকে সাহায্য করবে বলেছিল সে। এরপরে কি ঘটেছে তার মনে নেই। ঘুম ভাঙতেই বিকেলে নিজেকে আবিষ্কার করেছিল বিছানায়। তবে কি তিশানি তার শরীরে ভর করে এসব করেছে? পৌশির উদ্দেশ্যে ফাহাদ বলল, এভাবে কেঁদো না পৌশি। আমার ভুল হয়েছে। তুমি আমাকে ছেড়ে যেতে চাইলে আগেই পারতে। আমি তোমাকে অবহেলা করতাম, এই অজুহাতেই তুমি আমাকে ছেড়ে যেতে পারতে। আমি যা বলেছি রাগের বশে। প্লিজ পৌশি কেঁদো না আর। পৌশি ফোঁপাতে লাগল। ফাহাদ তার পাশে বসে বলল, আমার মনে হচ্ছে এই বাড়িটাই কোনো সমস্যা রয়েছে। না হলে এমন অদ্ভুত সব ঘটনা ঘটা সম্ভব নয়। আমরা যত দ্রুত সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাব। পৌশি চোখ মুছতে মুছতে বলল, চলে যাব। নিজের বারান্দায় এলো পৌশি। বিড়বিড়িয়ে বলল সে, আমি জানি তিশানি আপনি আশেপাশে কোথাও আছেন। আমি আপনাকে সাহায্যও করব বলেছিলাম। কি ভেবেছেন? ঘরের কাজ করে দিলে, ফুল ও কবিতা উপহার দিলে আমি গলে গিয়ে খারাপ কাজ করব? ছি, আমি একজন বিবাহিতা নারী। আমার শরীরে ভর করে কোনো ছেলেকে ফাঁসাতে রুচিতে বাঁধল না? ও তুমি তো ভূত হবে ভূত। তোমার কিসের রুচি? আমি এই বাসা ছেড়ে চলে যাব। সত্যিই চলে যাব। কথাগুলো বলে অনেক হালকা লাগছে পৌশির। ফাহাদের জায়গায় অন্য কেউ হলে তাকে হয়তো ডিভোর্সই দিত। যত দ্রুত সম্ভব এই বাড়িটা থেকে চলে যাওয়াই শ্রেয়। রাত প্রায় 2টো বাজছে। পৌশির কানে নুপুরের রিনিক ঝিনিক শব্দ ভেসে আসছে। চোখ জোড়া খুলল পৌশি। চোখ খুলতেই যেন শব্দটা গায়েব হয়ে গেল। পাশ ফিরে দেখল ফাহাদ নেই। ওয়াশরুম থেকে শব্দ আসছে। ফাহাদ নিশ্চয় ওয়াশরুমে। এই ভেবে শুয়ে পড়ল পৌশি। কিন্তু উপরে চোখ পড়তেই সে চমকে গেল। তিশানির দেহ ফ্যানের সাথে ঝুলছে দেখে চিৎকার দিয়ে উঠে পড়ল সে। দৌড়ে ওয়াশরুমের সামনে এসে দরজায় জোরে জোরে আঘাত করে ফাহাদকে ডাকতে লাগল। কিন্তু ভেতর থেকে ফাহাদ সাড়া দিচ্ছে না। পৌশি বলছে, ফাহাদ আপনি কথা বলছেন না কেন? প্লিজ দরজাটা খুলুন। কোনো সাড়া না পেয়ে ফ্যানের দিকে তাকালো পৌশি। এখন সব ফাঁকা। পৌশি ধীর পায়ে এগিয়ে এলো সামনের দিকে। বিছানার ঠিক পাশে এসে ফ্যানের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল। হঠাৎ ফাহাদের কথা মনে এলো তার। সে কেন দরজা খুলল না? পেছনে ফিরতেই মেঝের উপরে তিশানির নিথর দেহটা দেখল পৌশি। অন্ধকার হলেও সবটা যেন স্পষ্ট দেখতে পাচ্ছে সে। চোখ বন্ধ অবস্থায় তিশানির নিথর দেহটা দেখে বুকটা কেঁপে উঠল পৌশির। এগিয়ে আসলো সে দেহটার কাছে। ফাঁস দেওয়ার কারণে গলায় দাগ হয়ে গিয়েছে। সাদা শরীরে লাল দাগগুলি পরিষ্কার বোঝা যাচ্ছে। মনে হচ্ছে রক্ত জমাট বেঁধেছে। নিষ্পাপ চেহারার মেয়েটির এই করুণ অবস্থা হল কি করে? ভাবতে ভাবতেই আবারও সেই নুপুরের শব্দ শুনতে পেল সে। ঘুরে তাকাতেই দেখল তিশানি হেঁটে যাচ্ছে। পৌশি চেঁচিয়ে বলল, তিশানি যেও না। আজ আমায় সবটা বলবে তুমি। আমি শুনতে চাই। কথাটি বলেই তিশানির পিছু নিতে থাকল পৌশি। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হল ফাহাদ। পেটটা হঠাৎ খারাপ হবার কারণে ওয়াশরুমে সময় লেগেছে তার।
কিন্তু বের হতেই পৌশীকে না দেখে তার মনে অজানা এক ভয় এসে ভর করল। এত রাতে কোথায় গেল মেয়েটা? সারা বাড়িতে খুঁজে না পেয়ে ছাদে এসেছে ফাহাদ। রেলিংয়ের পাশে পৌশীকে দাঁড়িয়ে থাকতে দেখে ছুটে এলো তার কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, তুমি এত রাতে এখানে কি করছো পৌশী? পৌশী কোনো জবাব না দিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। ফাহাদ তার কাঁধে হাত রেখে বলল, এই পৌশী। পৌশী গম্ভীর গলায় বলল, আমি সবটা জেনে গিয়েছি। আপনি এতটা জঘন্য আমার জানা ছিল না। পৌশীর কথা শুনে ফাহাদ বলল, বুঝলাম না পৌশী। নিজের কাঁধ থেকে ফাহাদের হাতটি সরিয়ে পৌশী বলল, আপনি এখন যান, আমাকে একা থাকতে দিন। এই শীতের রাতে অসময়ে তুমি একা থাকবে, তাও আবার ছাদে? কি হয়েছে তোমার পৌশী? শান্ত স্বরে পৌশী উত্তর দিল, কিছু না। পেছনে থেকে পৌশীকে জড়িয়ে ধরল ফাহাদ। পৌশী বিরক্তিভাব নিয়ে বলল, আমার অস্বস্তি লাগছে, ছাড়ুন আমাকে। পৌশীর চুলের ভাঁজে মুখ ডুবিয়ে ফাহাদ বলল, এখনো লাগছে? ফাহাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে পৌশী বলল, হ্যাঁ লাগছে। ফাহাদ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, তোমার কি হয়েছে পৌশী? এমন ব্যবহার কেন করছ? আর কি জেনেছ তুমি? আমি জঘন্য মানেটা কি? আমার কথা বলতে ইচ্ছে করছে না এখন। প্লিজ আপনি যাবেন। যাব না। তুমি কথা বলবে না। এই তো। ওকে ফাইন বলার প্রয়োজন নেই। আমি ছাদের এক কোণায় বসে থাকব। তবুও এত রাতে আমি তোমাকে একা ছেড়ে যেতে পারব না। যা খুশি করুন আপনি। ফাহাদ সরে আসলো পৌশীর কাছ থেকে। এভাবে প্রায় 30 মিনিট কেটে গেল। পৌশী নিচের দিকে নামতে থাকলে সেও পৌশীর পিছু নিল। হঠাৎ করে মধ্যরাতে এই মেয়ের হলোটা কি? উষ্ণের দুচোখে ঘুম নেই। সকাল থেকে কটা সিগারেটের প্যাকেট সে শেষ করেছে নিজেরই জানা নেই। মা বাবার কাছেও যায়নি। এই বাড়িতে থেকে গিয়েছে সে। আজকের দিনটায় বড্ড কষ্ট পাচ্ছে উষ্ণ। 2 বছর আগে এই দিনে তার প্রিয়সীর সাথে প্রথম দেখা হয়েছিল তার। শোয়া থেকে উঠে বসল উষ্ণ। ড্রয়ার খুলে একটা অ্যালবাম বের করল। যেটাই রয়েছে তার প্রিয়সী অর্থাৎ তিশানির অজস্র ছবি। অ্যালবামটা নিয়ে বসে পড়ল উষ্ণ। উল্টাতে লাগল অ্যালবাম ও স্মৃতির পাতা। মিয়াজ শেখের বাসাতে প্রথম দেখা হয়েছিল তার তিশানির সাথে। কালো রঙের একটি শাড়ি পরা, লম্বা চুলে বিনুনি করা, সব মিলিয়ে সাদাসিধে একটা মেয়ে তিশানি। তবুও মানুষের দৃষ্টি কাড়ার মতো কিছু একটা তার মাঝে রয়েছে। সে রূপবতী, যার উপর একবার চোখ পড়লে চোখ সরাতেই ইচ্ছে করে না। তিশানিকে দেখে তার দিকে তাকিয়ে আছে উষ্ণ। এরই মাঝে মিয়াজ শেখ এসে বললেন, ও তিশানি, ওর সাথে খুব তাড়াতাড়ি কাজ করতে চলেছি আমি। সামনে কবিতার বই বের হবে ওর। ওহ। এরপরেই মিয়াজ শেখ তিশানিকে ডেকে পরিচয় করিয়ে দিলেন উষ্ণের সাথে। তিশানি উষ্ণের ভক্ত, এটা তার অজানা নয়। মিয়াজ শেখ ও আমেনা বেগমের বিবাহ বার্ষিকী আজ। ভেতরে অনেক শোরগোল হবার কারণে তারা বাগানে চলে এলো। উষ্ণকে এত কাছ থেকে দেখে তিশানির হাত পা কাঁপতে শুরু করেছে। কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলেছে সে। কেননা তিশানি উষ্ণের বিরাট ভক্ত। এতদিন কল্পনায় উষ্ণকে ভেবে এসেছে। উষ্ণের ছবি দেখে নিজের মনে কথা বলেছে। ঘুমানোর আগে উষ্ণের লেখা কবিতা পড়ে ঘুমিয়েছে। উষ্ণের লেখা সব বই সংগ্রহে রেখেছে। আজ এই উষ্ণী তার সামনে। সবটা যেন স্বপ্ন মনে হচ্ছে তার কাছে। নিজের দিকে তিশানিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উষ্ণ হালকা কাশল। তিশানি নিজেকে সামলে নিয়ে বলল, দুঃখিত।
কেন? এভাবে তাকিয়ে থাকার জন্য। কথাটি বলে জিভে কামড় বসালো তিশানি। উষ্ণ হাসতে লাগলে তিশানি বলল, আমি কিন্তু আপনার অনেক বড় ফ্যান। দেখতে মনে হচ্ছে 5 ফুট 3 বা 4-এর বেশি হবেন না। আরে লম্বায় বলছি না, আমি তো। তিশানিকে থামিয়ে উষ্ণ বলল, বুঝেছি। এরপর লেখালেখি নিয়ে তাদের অনেক কথাই হল। কথার এক পর্যায়ে তিশানি বলল, মিয়াজ আঙ্কেল অনেক ভালো মানুষ। আমার না মা বাবা কেউ নেই। এক্সিডেন্টে মারা যায় অনেক আগেই। মামার বাসায় থেকে পড়াশোনা করেছি আমি। মামা মামি ভালোবাসেন, তবে অনেক শখই অপূরণ থেকে যায়, যেসব কেবল মা বাবাই পূরণ করতে পারত। এমন একটা স্বপ্ন হলো বই বের করা। এই বিষয়ে কোনো সহযোগিতা করার কথা আমি বলতে পারিনি মামাকে। তিনি আর কত করবেন আমার জন্য। ভেবেছি ফেসবুকেই আজীবন লিখে যেতে হবে। কিন্তু একদিন এক ভাইয়া আমাকে নক করে জানান, মিয়াজ শেখ আমার কবিতা পড়েছেন। তিনি কাজ করতে চান আমার সাথে। আমি না মিথ্যে ভেবেছিলাম এসব। পরে আঙ্কেলের সাথে দেখা করলাম। আসলেই উনি কাজ করতে চান। মিয়াজ সাহেব ট্যালেন্টের কদর করেন। তোমার ট্যালেন্ট আছে তাই কদর পেয়েছ। কথাটি বলেই থেমে গেল উষ্ণ। আবার বলল, সরি, তুমি করে বলে ফেললাম। কোনো সমস্যা নেই, বরং খুশিই হব আমি। তাহলে আরেকটা পারমিশন দাও। কি? তোমায় তিশা বলে ডাকবো আমি? আপনার যা খুশি। বেশ কিছুক্ষণ গল্প করার পরে তিশানিকে নিজের ফোন নাম্বার দিয়ে উষ্ণ বলল, যেকোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারো। তিশানি খিলখিল করে হেসে বলল, প্রয়োজন ছাড়া দেয়া যাবে না? যাবে। নিজের ব্যাগ থেকে রুমাল ও কলম বের করে উষ্ণের দিকে এগিয়ে দিয়ে তিশানি বলল, একটা অটোগ্রাফ প্লিজ। আর ভাবতে পারছে না উষ্ণ। অ্যালবাম বন্ধ করে দাঁড়িয়ে পড়ল সে। এসব ভাবনাতে আসলেই তার দমটা বন্ধ হয়ে আসে মনে হয়। হ্যাঁ, সেদিনই ছিল উষ্ণ ও তিশানির প্রথম দেখা। এরপর প্রয়োজনে অপ্রয়োজনে দুজনে অনেকবারই দেখা করেছে। উষ্ণ ভালোবেসেছে তিশানিকে। তিশানির জন্য এই বাড়িটি সে কিনেছে। বাড়িটি উপহার দিয়ে তাকে ভালোবাসার কথা জানিয়েছিল উষ্ণ। তিশানিও গ্রহণ করেছিল তার প্রস্তাব, কিন্তু মাঝখানে সব এলোমেলো হয়ে যায়। যে তিশানিকে নিয়ে সে স্বপ্ন সাজিয়েছে সেই তিশানির এক নতুন রূপ সম্পর্কে জানতে পারে সে। তারপরেই সম্পর্কের ভাঙন ঘটে। আর এরপরে চিৎকার দিয়ে উঠল উষ্ণ। চেঁচিয়ে সে বলল, আবার কেন ভাবছি আমি এসব? আমি ভাবতে চাই না, আর চাই না ভাবতে। আমি ভালোবাসি না তিশানিকে। ওমন একটা মেয়েকে আমি ভালোবাসতেই পারি না। ওকে শুধু ঘৃণাই করা যায়। হ্যাঁ, আমি ঘৃণা করি তিশানিকে, ঘৃণা করি। কাক ডাকা ভোরে ঘুম ভাঙল ফাহাদের। আড়মোড়া ভেঙে সে উঠে বসল। পৌশির ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মুচকি হাসল সে। কি মায়াবী না লাগছে ঘুমন্ত পৌশিকে। এভাবে আগে কেন খেয়াল করেনি সে? হঠাৎ কাল রাতের ঘটনা মনে পড়ে গেল ফাহাদের। চটজলদি বসা থেকে উঠে পড়ল সে। আজ অনেক কাজ আছে। ঘুম থেকে উঠে ফাহাদকে দেখল না পৌশি। সচরাচর তার আগে ফাহাদ ঘুম থেকে উঠে না। আজ এত তাড়াতাড়ি উঠার কারণ কি হতে পারে? নিশ্চয় কাল রাতের মতো ওয়াশরুমে গিয়েছে। ভাবতে ভাবতেই কিছু শব্দ পৌশির কানে ভেসে এলো। ধীরে ধীরে শোয়া থেকে উঠল সে। ড্রয়িং রুমে আসতেই পৌশির চোখ কপালে উঠে গেল। ফাহাদ লাগেজ গোছাচ্ছে। পৌশি বলল, কি করছেন? ও তুমি? তোমার ঘুম নষ্ট হবে বলে এখানে এসব করছি। কিন্তু কেন? আমরা আজই এই বাড়ি ছেড়ে চলে যাব।
এত তাড়াতাড়ি নতুন বাসা কোথায় পাব? কিছুদিন কোনো হোটেলে থাকব। হোটেলে থেকেই বাসা খুঁজব। পেয়ে গেলে অন্যান্য জিনিসপত্র নিয়ে যাব। এখন আপাতত কিছু কাপড় চোপড় নেয়া যাক। ছোটখাটো হানিমুনও হবে যাবে। কি বলো? ফাহাদ হাসতে থাকল। পৌশিকে চুপচাপ দেখে সে থেমে বলল, তুমিও কাপড় গুছিয়ে নাও। না, না মানে? না মানে না। আমি কোথাও যাচ্ছি না। কিন্তু কেন? যাবই বা কেন? এখানে অদ্ভুত সব ঘটনা ঘটছে পৌশি। কেন ঘটছে? আমি কি করে বলবো? তাহলে ভয় পাচ্ছেন কেন? ভয় পাব না? ভুতুড়ে কাণ্ডকারখানা ঘটছে আর ভয় পাব না? আপনি কিছু না করলে ভয় পাবার কথা নয়। মানে? মানে এসব ঘটার পেছনে আপনার হাত আছে। হাবিজাবি কথা বলো না পৌশি। আমরা আজ এই বাসা ছেড়ে যাবই। আমরা না, আপনি। আপনি যেতে পারেন। ফাহাদ দাঁড়িয়ে বলল, তোমার হয়েছেটা কি? এমন আজব ব্যবহার কেন করছো তুমি? আপনি জানেন না? আমি জানলে নিশ্চয় জিজ্ঞাসা করতাম না। এত কিছু বলতে পারবো না। আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। এটাই ফাইনাল। তুমি কি চাইছো তোমার মা বাবাকে এসব বলতে বাধ্য হই আমি? ঝামেলা করতে চাইলে করতে পারুন। এসবের মাধ্যমে অন্তত আপনার মতো মানুষের কাছ থেকে তো মুক্তি পাব। পৌশি কোনো কথা না বলে রুমের দিকে এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল পৌশি। এদিকে ফাহাদ পড়ে গেল মহাভাবনায়। আর কত রূপ দেখবে সে পৌশির। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে বের হয়ে এলো পৌশি। আশেপাশে তাকিয়ে দেখল সে, ফাহাদ নেই। ডাইনিং টেবিলের উপরে একটা চিরকুট পেল পৌশি। পড়তে থাকল সে, তুমি যখন যাবেই না আমি অফিসে গেলাম। মাথা ঠান্ডা হলে ফোন দিও। আর সাবধানে থেকো। কোনো ছেলে ভূত বাসায় ঘুরছে, এমনটা আমার সন্দেহ। শেষের লাইনটা পড়ে হেসে ফেলল পৌশি। ছেলে ভূত? ফাহাদ কি বোঝাতে চাইছে? সে ছেলে ভূতকে হিংসে করে এই বাড়ি থেকে চলে যেতে চাইছে? মুহিতের বাসায় আছেন আমেনা বেগম। তাই এই বাড়িটাই একা আছেন মিয়াজ শেখ। চা বানানোর জন্য রান্নাঘরে এলেন তিনি। দিনে কয়েকবার চা না খেলে চলে না তার। এমন সময় পৌশির কণ্ঠ শুনতে পেলেন তিনি। আমি বানিয়ে দিই? সামনে তাকিয়ে পৌশিকে দেখে মিয়াজ শেখ বললেন, ও পৌশি, তোমার কি অবস্থা? ভালো। আপনি আমায় ভুলে গিয়েছেন আঙ্কেল? মোটেও না। তুমি অসুস্থ ছিলে তাই বিরক্ত করছিলাম না। আন্টি কোথায়? আপনি রান্নাঘরে? সে মুহিতের বাসায়। ওহ, আচ্ছা আমি বানিয়ে দিই। কাজের ছেলে আছে, তাকে ডাকতে ইচ্ছে করেনি। আমি বানাতে পারবো। সমস্যা নেই। আমি কিন্তু ভালো চা বানাতে পারি। তাই? তা বলো দেখি, চা বানাতে কি কি প্রয়োজন হয়? চা পাতা, দুধ ও চিনি। শেষ। মজা হবার জন্য আরও কিছু মেশানো যায়। পৌশির কথা শুনে হাসলেন মিয়াজ শেখ। পৌশি বলল, কি হলো? যেটা ভীষণ জরুরি সেটাই তুমি বলনি। এটা ছাড়া চা বানানো অসম্ভব। দুধ ছাড়াও বানাতে পারবে, চিনি ছাড়াও পারবে। ওহ, পানি। হ্যাঁ এখন হয়েছে। তবে এখন বানাতে পারি? অবশ্যই। চিনি কম দিও আমারটায়। আচ্ছা। 2 কাপ চা বানিয়ে ড্রয়িং রুমে এলো পৌশি। মিয়াজ শেখ চায় চুমুক দিয়ে বললেন, বাহ, অসাধারণ, ধন্যবাদ। মিয়াজ শেখ খেয়াল করলেন মুহূর্তের মধ্যেই পৌশির মুখটা মলিন হয়ে গেল।
মনে হচ্ছে রাজ্যের সব অন্ধকার এসে ভর করল তার মুখের উপর। তিনি বললেন, সব ঠিক আছে পৌষী? হু। শিওর। আমাকে বলতে পারো, সাহায্য করতে পারি কোনো? আসলে ফাহাদকে অনেক ভালো মনে করেছিলাম। সে আমার জন্য সঠিক মানুষ নয়। ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি আমি। সংগ্রাম করেছি সৎমায়ের সংসারে। ভেবেছি বিয়ের পরে স্বামীর সংসারে সুখ মিলবে। যেখানে স্বামী ঠিক নেই সুখের দেখা পাই কি করে? আমাকে এতটা সস্তা মনে করল ফাহাদ। কথাটি বলেই ছলছল করে উঠল পৌষীর দুচোখ। মিয়াজ শেখ বললেন, কি করেছে ফাহাদ? আমি বলতে পারবো না আঙ্কেল। আমার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। আমার ভাগ্যটা এত খারাপ কেন? দেখো পৌষী, আমি যদিও জানি না কিছু, তবুও বলছি তুমি ভেঙে পড়ো না। আমি আছি তোমার পাশে। একবার তোমার বইটা বের হোক, দেখবা তোমার কদর। তুমি সস্তা নও পৌষী। আমি সত্যি ভাগ্যবতী আপনার মতো একজন মানুষকে পাশে পেয়েছি। তিশানি যে বাসায় থাকত তা এখন ফাঁকা থাকে, এমনটাই জানে উষ্ণ। আজ সেই বাসাটা দেখতে বড্ড ইচ্ছে করছিল। ইচ্ছেকে দমিয়ে রাখা কষ্টকর। উষ্ণও নিজের ইচ্ছে দমিয়ে রাখতে পারল না। ছুটে আসল সে। বাড়িটা দূর থেকে দেখে হলেও যেন শান্তি পাবে মনে। কিন্তু বাড়ির সামনে এসে সে চমকে গেল। লাইট জ্বলছে উঠোনে ও বারান্দায়। জানালার ফাঁক দিয়েও আলো দেখা যাচ্ছে। তার মানে বাসাটায় কেউ থাকে। কে থাকে? রাতের খাবার খেয়ে টিভির সামনে বসে আছে ফাহাদ। পৌষী ডাইনিং টেবিলটা পরিষ্কার করছিল। তখনই কলিং বেলের শব্দ শুনে ফাহাদ এগিয়ে যায় দরজা খুলতে। দরজা খুলে উষ্ণকে দেখে অবাক হয়ে বলল সে, এত রাতে আপনি? ভেতর থেকে উষ্ণকে দেখে নিজের রুমে ছুটে এলো পৌষী। নিজের চুলগুলো ঠিক করে চোখে হালকা কাজল লাগাতে থাকল। এদিকে উষ্ণ বলল, আপনি? এটা আমার বাসা। ওহ, আপনি এই জায়গায় পৌষীকে আশা করেছিলেন নিশ্চয়? উষ্ণের জানা ছিল পৌষী ও ফাহাদ এই বাড়িতে থাকে। বাড়িটা তিশানির মামার বাড়ি। তারা তিশানির মৃত্যুর পরে বিদেশে গমন করে। সেই থেকে বাড়িটা ফাঁকা জানে উষ্ণ। পৌষী এসে বলল, ভেতরে আসো প্লিজ। উষ্ণ ভেতরে এসে বসতেই পৌষী বলল, তুমি হঠাৎ? এদিকে এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই। ফাহাদ খেয়াল করল পৌষী সেজে এসেছে। পরপুরুষের জন্য পৌষীর এত আগ্রহ, এই যেন হজম করতে কষ্টকর হচ্ছে তার জন্য। ফাহাদ বলল, তোমরা গল্প করো, আমি চা বানিয়ে আনছি। উষ্ণ বলল, এ কি আপনি কেন বানাবেন? আপনাদের গল্প করতে সুযোগ দেয়া আর কি। সমস্যা নেই। পৌষী বাধা দিল না ফাহাদকে। সে যেতেই উষ্ণের উদ্দেশ্যে পৌষী বলল, আমি এখানে থাকি তুমি কিভাবে জানো? আমি কখনো বলিনি। পৌষীর প্রশ্ন শুনে কিছুটা ঘাবড়ে গেল উষ্ণ। আমতা আমতা করে বলল সে, জেনেছি আর কি। কিভাবে? মিয়াজ আঙ্কেলের কাছে। পৌষী হেসে বলল, তিনিও জানেন না আমার বাসার ঠিকানা। কি লুকোচ্ছ তুমি? প্রথম এই বাড়িতে তিশানির সাথে পা রেখেছিল উষ্ণ। তিশানি তার মামা মামির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য উষ্ণকে নিয়ে এসেছিল। এই সোফাটায় বসেছিল সে। তিশানির মামা গম্ভীর একজন মানুষ। কথা কম বলতে পছন্দ করেন তিনি। যা বলে সোজা সাপটাই বলতে পছন্দ করেন। উষ্ণ এতমতো একজন জনপ্রিয় ব্যক্তিকে দেখেও তার কোনো প্রতিক্রিয়া ছিল না। বরং উষ্ণের পা থেকে মাথা পর্যন্ত দেখে তিনি বলেছিলেন, ছেলে হিসেবে দেখতে ভালো তুমি। তার কথা শুনে উষ্ণ হেসে ফেলেছিল।
তিশানির মামা তার গম্ভীর গলায় বলেছিলেন, তুমি দেখতে ভালো, এটা কি বলার মতো কিছু নয় বলে হাসছ? তা নয়। খুশি হয়ে হাসলাম। বেশ। তা তুমি তিশানির মতো একজন সাধারণ মেয়েকে পছন্দ করেছ কেন? তুমি উষ্ণ মাহমুদ। অসাধারণ কাউকে পেতে। তিশা আমার কাছে সাধারণের মাঝেই অসাধারণ। ভালোবাসি কেন তা জানি না, তবে অনেক বেশিই ভালোবাসি। আর সারা জীবন বাসতে চাই। উষ্ণের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেছিলেন, তোমাদের জীবন সিদ্ধান্ত তোমাদের, আমি আর কি বলবো। তবে দ্রুত বিয়েটা হয়ে গেলেই উত্তম। আমরা দেশের বাইরে যাব। এর আগেই তিশানির দায়িত্ব তুমি নিলে ভালো হয়। উষ্ণ। পৌষীর ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো উষ্ণ। হালকা স্বরে বলল, হু বলো। কিছু লুকোচ্ছ আমার কাছে? না তো। সিউর। এরই মাঝে ট্রে হাতে হাজির হল ফাহাদ। টেবিলের উপরে ট্রে রেখে বলল, চা নিন। উষ্ণ চায় চুমুক দিয়ে বলল, ভালোই চা বানাতে পারেন দেখছি। ধন্যবাদ। আচ্ছা আপনারা গল্প করুন, আমি আছি ভেতরে। ফাহাদ উঠে পাশের রুমে চলে গেল। উষ্ণ ও পৌষীর কথার শব্দ শুনতে পাচ্ছে সে। অনেক বেশি অবাক লাগছে পৌষীর ব্যবহার তার কাছে। এই কি সেই পৌষী, যাকে সহজ সরল মেয়ের কাতারে বলা যেত? এই তো প্রায় 4 মাস আগে ফাহাদ যখন গ্রামে যায়, তার মা বাবার কথায় তাদের সাথে পৌষীদের বাসায় যেতে হয় তাকে। সেদিন পৌষীদের বাড়ি ভর্তি মানুষ ছিল। ফাহাদকে তারা এমনভাবে স্বাগতম জানালো যেন কোনো রাজা এসেছে। সেই দিনটার কথা মনে পড়লে এখনো হাসি পায় তার। মা বাবার সাথে বসে আছে ফাহাদ। তার ঠিক সামনেই বসে আছে পৌষীর মা বাবা। হঠাৎ একদল মেয়ে পৌষীকে নিয়ে ড্রয়িং রুমে এলো। শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে আছে পৌষী। সেজেছেও সে। ফাহাদদের সামনে এভাবে আসার কারণ কি তার মাথায় আসছে না। পৌষী মায়ের কথা মতো সবাইকে চায়ের কাপ বাড়িয়ে দিল। ফাহাদের ঠিক পাশে পৌষীকে বসানো হল। অন্যান্য মেয়েরা তাদের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসছে। ফাহাদের ভীষণ অস্বস্তি হচ্ছে। এমন সময় ফাহাদের বাবা বললেন, ওদের কিছু সময় একা কথা বলতে দেয়া হোক। ফাহাদ বলল, কাদের? তোকে আর পৌষীকে। কিন্তু কেন? তার বাবা কিছু বলার আগেই অন্যান্য মেয়েরা এসে ফাহাদ ও পৌষীর হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে এলো তাদের। দুজনকে একা রেখে নিচে নেমে গেল তারা। ফাহাদ অবাক হয়ে বলল, আজ সবাই এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? পৌষীর দিকে তাকাতেই সে খেয়াল করল পৌষী কাঁপছে। ফাহাদ বলল, এই মেয়ে, এভাবে কাঁপছ কেন তুমি? পৌষী লজ্জায় কোনো কথা বলতে পারছে না। ফাহাদ তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কেন যেন মনে হচ্ছে তুমি লজ্জা পাচ্ছ। মাথা নেড়ে সম্মতি জানালো পৌষী। ফাহাদ বলল, কেন? এই প্রথম আমাকে দেখছ তুমি? এমন ভাব করছ যেন আমাদের প্রথম দেখা। এবার মুখে কথা ফুটল পৌষীর। এভাবে তো প্রথমই, তাই না? কিভাবে? ও শাড়ি পরে? শাড়ি পরতে কে বলেছে তোমাকে? আম্মা। কেন? আমার লজ্জা করছে বলতে। কথাটি বলে পৌষী দ্রুতবেগে নিচের দিকে চলে গেল। ফাহাদ তার পথের দিকে তাকিয়ে বলল, কি অদ্ভুত। নিজের বাড়িতে এসেই মা বাবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল ফাহাদ। আজ পৌষীদের বাসার সবাই এমন অদ্ভুত আচরণ কেন করল? ফুল দিয়ে বরণ করা, এত খাবারের আয়োজন করা, বাসায় এত মেহমান আর পৌষী। ফাহাদের মা বললেন, কি পৌষী? শাড়ি পরে ঘুরঘুর করা। এমন ভাব করেছে ওখানের সবাই যেন আমি তাদের মেয়ের জামাই।
জামাই না, তবে ভবিষ্যৎ জামাই। মানে? পৌশীকে তোর ভালো লাগে না? আমরা চাই তোদের বিয়ে হোক। কথাটি শুনে যেন থমকে গেল ফাহাদ। কি বলছে তার মা তাকে? তার মা এসে কাঁধে হাত রেখে বললেন, কি হলো? তোমাদের মাথা ঠিক আছে? আমি এত পড়াশোনা করলাম এই মেয়েকে বিয়ে করতে? কখনো না। আমি ওকে বিয়ে করতে পারবো না। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে গেল ফাহাদ ও তার বাবার মাঝে। এক পর্যায়ে ফাহাদ নিজের রুমে এসে ব্যাগ গোছানো শুরু করল। তার মা এসে বলল, ব্যাগ কেন গোছাচ্ছিস? আমরা কি তোর সাথে কথাও বলতে পারবো না? জবাব না দিয়ে ফাহাদ তার কাজে ব্যস্ত। তার মা বিছানার উপরে বসতে বসতে বললেন, আমি কিছু কথা বলবো, তুই শুনবি। এরপরে কি সিদ্ধান্ত নিবি তোর ইচ্ছে? প্লিজ শুন। মায়ের দিকে তাকিয়ে ফাহাদ বলল, বলো। পৌশীর সৎ মা তার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। তার সংসারে তিনি আর পৌশীকে রাখতে চান না। ভালো খারাপ না দেখেই কেউ প্রস্তাব পাঠালে রাজি হয়ে যাচ্ছে। মেয়েটার কি এসব প্রাপ্য বল? কত সুন্দরী একটা মেয়ে, মাশাআল্লাহ, কত পটুও সে। শুধু পড়ালেখাটায় কম। বিয়ের পরে না হয় পড়াবি। পড়ালেখা ছেড়েছে 3 বা 4 বছর হতে চলল। এখন পড়াবো? এই বয়সে ক্লাস 8-এ ভর্তি করাবো ওকে? শিক্ষিত ছেলে হয়ে এসব বলিস কিভাবে? পড়াশোনার কি কোনো বয়স আছে? আমি আমার ঘরের বউ হিসেবে পৌশীকেই চাই। পেছনে থেকে ফাহাদের বাবা বলে উঠলেন, আমিও। এখানেই শেষ নয়। ফাহাদের মা শেষবারের মতো তার কথা শুনতে বললেও তিনি ছিলেন নাছোড়বান্দা। তারা এক প্রকার বাধ্য করে ফাহাদকে বিয়েটা করতে। জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টে আল্লাহের ইচ্ছেতে হয়ে থাকে, এমনটা শুনেছিল সে। এখন চোখেও দেখে নিল। তার সাথেই ঘটল এই ঘটনা। কেন, কিভাবে সে বিয়েতে রাজি হয়েছিল এই সম্পর্কে সে নিজেই অবগত নয়। না চাইতেও তার সাথে পৌশীর বিয়েটা হয়েই গেল। শুনছেন? পৌশীর ডাকে ঘোর কাটল ফাহাদের। দাঁড়িয়ে বলল সে, হ্যাঁ বলো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই শীতে বৃষ্টি? আপনি খেয়াল করেননি? না। যেটা বলছিলাম, উষ্ণ আজ এখানে থাকবে। কেন? এই বৃষ্টির মাঝে কষ্ট করে বাড়িতে যাবার কি দরকার? আমাদের বেশ কয়েকটা রুম আছে। উনি ডিনার করেননি। আমি রান্না করতে যাচ্ছি উনার জন্য। পৌশীর পিছু নিল ফাহাদ। এদিকে উষ্ণ হেঁটে হেঁটে বাড়িটা ঘুরে দেখছে। তিশানির রুমের কাছে আসতেই তার বুকটা ধুকধুক করে উঠল। না চাইতেও পা বাড়াল সে। ভেতরে আসতেই চোখজোড়া ছলছলে হয়ে উঠল তার। এই সেই রুম যেখানে তিশানির নিথর দেহটা পাওয়া গিয়েছিল, সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়। পৌশী রান্না করছে। তার পাশে দাঁড়িয়ে তার দিকেই একদৃষ্টিতে তাকিয়ে আছে ফাহাদ। পৌশী তা খেয়াল করে বলল, কিছু বলবেন? আমাকে তুমি করে বলো না, তাকে কেন বলো? পৌশী কোনো ভনিতা না করে উত্তর দিল, সে আমার আপনজন, তাই। আমি নই। মেহমানের সামনে ঝামেলা করার ইচ্ছে আছে? আমি ঝামেলা করতে চাইছি মনে হচ্ছে। ঠিক আছে, তুমি উষ্ণের জন্য ভালো ভালো রান্না করো। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। রাত 3টে। দরজা খোলার শব্দে ঘুম ভাঙল উষ্ণের। এত রাতে বিকট শব্দে কে দরজা খুলেছে তা দেখার জন্য উঠে পড়ল সে। ড্রয়িং রুমে আসতেই দেখল পৌশী বেরিয়ে যাচ্ছে। উষ্ণ চেঁচিয়ে বলল, এত রাতে কোথায় যাচ্ছ? পৌশী থামল না। তার পিছু নিল উষ্ণ। ছাদের রেলিং এর পাশে দাঁড়িয়ে আছে পৌশী।
বৃষ্টি না থাকলেও চারদিকে বাতাস বইছে। সেই বাতাসে তার কোমর সমান লম্বা খোলা চুলগুলো উড়ছে। আর উদাসীনভাবে সে তাকিয়ে আছে আকাশের দিকে। উষ্ণ এসে বলল, পৌষী, এটা ছাদে আসার সময় নয়। নিচে চলো। কোনো প্রতিক্রিয়া নেই তার। বেশ কয়েকবার তার নাম ধরে ডাকলে সাড়া দিল না সে। কিছুক্ষণ থেমে উষ্ণ বলল, শুনছ তিশানি? এ পর্যায়ে তার দিকে ফিরে তাকালো পৌষী। সাথে সাথেই উষ্ণের বুকে উতালপাতাল শুরু হল। তাহলে সে যা ভেবেছে তা ঠিক। পৌষীর মাঝেই আছে তিশানি। এদিকে পৌষী ও উষ্ণকে এতরাতে ছাদে দেখে ফাহাদ যেন থমকে গেল। বিড়বিড়িয়ে বলল সে, এই মাসটি রহস্যময় পৌষমাস। 4 দিন কেটে গেল। পৌষীর পাণ্ডুলিপি করাও শেষ। মিয়াজ শেখ জানিয়েছেন, চুক্তিপত্রও তৈরি হয়েছে। তবে চুক্তিতে স্বাক্ষর করা পৌষীর উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য অন্য কিছু, যা আজ সফল হতে চলেছে। কথাটি ভেবেই একটা মিষ্টি হাসি দিল পৌষী। ফাহাদ বসে ছিল বিছানায়। ড্রেসিং টেবিলের সামনে বসা পৌষীকে দেখছে সে। পৌষী আয়নার দিকে তাকিয়ে হাসছে কোনো কারণ ছাড়াই। অদ্ভুত না? এক পর্যায়ে ফাহাদ প্রশ্ন করেই বসল, কি ব্যাপার? এত খুশি খুশি লাগছে আমার বউকে? আজ আমি চুক্তিপত্রে সাইন করব। পাণ্ডুলিপি জমা দিব। আমার স্বপ্নের এক ধাপ পার হবে। খুশি হব না? অবশ্যই। কিন্তু আমাকে বললে না আজ করবে। বলে কি হবে? আমিও তোমার সাথে যেতাম। প্রয়োজন নেই। আপনি বরং অফিসেই যান। অফিস খোলা। আজ তোমার একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমি তোমার পাশে থাকতে চাই পৌষী। তোমার সাথে আমিও যেতে চাই। ফাহাদের সে কথার কোনো জবাব না দিয়ে পৌষী ড্রয়ার খুলে একটা সাদা শাড়ি বের করে নিল। ফাহাদের দিকে দেখিয়ে বলল, এটা সুন্দর না? সুন্দর, তবে আজকের দিনে উজ্জ্বল রঙের শাড়ি পরতে পারো। সাদা শাড়িটা রেখে হলুদ রঙের একটা শাড়ি বের করতেই ফাহাদ বলে উঠল, এটা ঠিক আছে। শাড়ি পরে তৈরি হয়ে নিল পৌষী। ফাহাদও তৈরি হয়ে আসলো পৌষীর পাশে। পৌষী শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, সত্যিই যাবেন আপনি? ফাহাদ নিচু হয়ে বলল, আমি কুচি ঠিক করে দিচ্ছি। ফাহাদ খুব যত্ন সহকারে পৌষীর শাড়ির কুচি ঠিক করছে। ফাহাদের দিকে কিছুক্ষণ তাকাতেই পৌষীর চোখের কোণে পানি চলে এলো। ফাহাদের দৃষ্টি তা এড়াল না। সে দাঁড়িয়ে পৌষীর চোখের পানি মুছতে মুছতে বলল, তুমি যা দেখাতে চাইছ তা তুমি নও। আমি জানি তুমি আমাকেই ভালোবাসো। আমি সবটা জানতে চাই পৌষী। জানতে চান? তবে আমি যা বলি তা আজ করতে হবে। কি করতে হবে? বলছি। তার আগে আরেকটা কাজ বাকি আছে। পৌষী মোবাইল হাতে নিয়ে ডায়াল করল উষ্ণের নাম্বারে। উষ্ণ শুয়েছিল। পৌষীর ফোন পেয়ে রিসিভ করে বলল, তিশানি, কেন আমায় এভাবে কষ্ট দিচ্ছ? আর কেনই বা পৌষী ও ফাহাদকে কষ্ট দিচ্ছ? ওরা হ্যাপি কাপল। ওদের মাঝে দূরত্ব সৃষ্টি করছ তুমি। কি চাও তুমি? এর শেষ চাই আমি। প্লিজ থামাও এসব। না হলে আমি ফাহাদকে বলতে বাধ্য হব। একনাগাড়ে উষ্ণের এতগুলো কথা শুনে হাসল পৌষী। উষ্ণ বলল, আমার মনে হচ্ছে তুমি হাসছ। আমি কেন এমন করছি তুমি জানতে চাও, তাই না? ঠিক আছে, এখনই মিয়াজ আঙ্কেলের বাসার সামনে চলে এসো। আমি বাসার সামনে দেখা করব। ওখানে কেন? রহস্যের উদ্ঘাটন করার ইচ্ছে নেই? কিছুক্ষণ নিশ্চুপ থেকে উষ্ণ বলল, আসছি। ফোন রাখতেই পৌষী দেখল ফাহাদ তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। পৌষী বলল,
ওভাবে তাকানোর কিছু নেই। চলুন। যেতে যেতে যা যা বলবো মন দিয়ে শুনবেন। আজ সবকিছু পরিষ্কার হবে। শান্তি নিবাস, মিয়াজ শেখের বাড়ি। বাড়িটা আজ পুরো ফাঁকা। কাজের লোকরাও আসেনি। আসলে তিনিই নিষেধ করেছেন তাদের, কেননা আজ এই বাড়িটা ফাঁকাই প্রয়োজন। কিন্তু যার অপেক্ষা তিনি করছেন, সে এখনো আসছে না কেন? ভাবতে ভাবতেই পৌষীর আগমন ঘটল। পৌষীকে দেখে তিনি বললেন, এসেছ? জি। ফাহাদ আসেনি? এতদিনে এটাও বুঝেননি? ফাহাদ আসবে না। সে আমার সাফল্য চায় না। হ্যাঁ, তুমি আমায় বলেছ সব। ফাহাদ তোমাকে যথারীতি নির্যাতন শুরু করেছে তাও বলেছ। তবুও আমি ভেবেছিলাম তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আজকের দিনে অন্তত ফাহাদ আসবে। পৌষী মিয়াজ শেখের সামনে এসে বসল। আজ হলুদ শাড়িটায় তাকে দেখতে ভারী সুন্দর লাগছে। মিয়াজ শেখ তার দিকে তাকিয়ে বললেন, এত সুন্দরী একটা বউকে এভাবে কেউ অবহেলা কিভাবে করতে পারে? আচমকা ফুপিয়ে কেঁদে উঠল পৌষী। মিয়াজ শেখ বললেন, কান্না থামাও পৌষী, তোমার জন্য আমি তো আছি। শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে পৌষী ব্যাগ থেকে পাণ্ডুলিপি বের করল। তা মিয়াজ শেখের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার পাণ্ডুলিপি। মিয়াজ শেখ তা হাতে নিয়ে তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বললেন, ফ্রিতেই কি স্বপ্ন পূরণ করবে? পৌষী অবাক হয়ে বলল, মানে? মানে কিছু পেতে হলে কিছু দিতে হয়। তুমি এখন অসহায়। বাবার বাড়িতে কোনো দাম নেই তোমার। স্বামীর বাড়িতেও নেই। একমাত্র আমিই পারি তোমাকে তোমার প্রাপ্য সম্মান দিতে। তাই আমাকে খুশি করা তোমার দায়িত্ব। আশা করি বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি। কিছুক্ষণ মিয়াজ শেখের দিকে তাকানোর পর পৌষী হেসে বলল, আগে বললেই পারতেন। এতদিন ফাহাদের কাছে পড়ে থেকে সময় নষ্ট করতাম না। পৌষীর কথা শুনে অবাক হলেন মিয়াজ শেখ। পৌষীর মতো মেয়ে তার প্রস্তাবে এত তাড়াতাড়ি সাড়া দেবে ভাবতে পারেননি তিনি। ভেবেছিলেন সেও ঝামেলা করতে চাইবে। তাতেও কিছু যায় আসত না, কারণ প্রমাণ দেবার মতো কিছু তার কাছে থাকবে না। তাই চেষ্টা করতে ক্ষতি কি? মিয়াজ শেখ বললেন, বুদ্ধিমতী। অবশ্যই। আমি তিশানির মতো বোকা নয়। পৌষীর মুখে তিশানির নাম শুনে চমকে উঠলেন মিয়াজ শেখ। আমতা আমতা করে বললেন, কে কে তিশানি? সে কি? মনে করতে পারছেন না? আমি করিয়ে দিই। তুমি কি বলতে চাইছ পৌষী? কার কথা বলছ? আমি সেই মেয়েটির কথা বলছি, যাকে আপনি স্বপ্ন দেখিয়ে এই বাড়িতে এনেছিলেন। আমি সেই মেয়েটির কথা বলছি, যার সরলতার সুযোগ নিয়ে তার আপনজন সেজেছিলেন। আমি সেই মেয়েটির কথা বলছি, যাকে হাজারো আশা দিয়ে আশা ভঙ্গ করেছিলেন। শুধু তাই নয়, যার থেকে তার ভালোবাসার মানুষের ভরসা তুলে নিয়েছিলেন আপনি। আর যাকে আপনার জন্য অকালে আত্মহত্যা করতে হয়, আমি সেই মেয়েটির কথা বলছি। কি ব্যাপার মিয়াজ সাহেব? কিছু কি মনে পড়ে? পৌষীর কথা শুনে থরথর করে কাঁপতে থাকলেন মিয়াজ শেখ। মনে পড়ে গেল তার সেদিনের কথা। তিশানি তার পাণ্ডুলিপি নিয়ে এসেছে এই বাড়িতে। বাড়িটা ফাঁকা দেখে মিয়াজ শেখকে বললেন, কেউ নেই আঙ্কেল? না, নেই। আজ সবার ছুটি। কেন? তুমি আসবে বলে। তিশানি হেসে বলল, আমি কি চা বানিয়ে দিব? না, আমার অন্য কিছু চাই। নিজের দিকে মিয়াজ শেখকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উড়না ঠিক করতে লাগল তিশানি। তার কেমন যেন অস্বস্তি কাজ করছে।
আজ মিয়াজ শেখের চাহনির মাঝে লোভ কেন দেখতে পাচ্ছে সে? কথা ঘুরিয়ে তিশানি বলল, স্বাক্ষরের কাজটা শুরু করা যাক। এত তাড়া কিসের? উষ্ণ আমার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি যেতে হবে। যদিও ও আসতে চেয়েছিল এখানে, শরীর ভালো না বলে আমি এতদূর আসতে নিষেধ করেছি। কথাটি শুনে উচ্চ শব্দে হেসে উঠলেন মিয়াজ শেখ। তিশানি বলল, কি হলো? উষ্ণ তোমাকে বিয়ে করবে, আর এটা তুমি বিশ্বাস করলে? কেন? উষ্ণ তোমাকে ইউজ করতে চায়, আমাকে নিজে বলেছে। মিয়াজ শেখের কথা শুনে তিশানির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, ছলছল করে উঠল তার চোখ জোড়া। মিয়াজ শেখ বললেন, তার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে আছে। না হলে সে তোমাকে তার মা বাবার সাথে এখনো পরিচয় কেন করিয়ে দেয়নি? আমার মামাকে সাথে নিয়ে বলবে বলেছে তাদের। সবটাই ওর নাটক। আমাকে সবটা শেয়ার করেছে ও। ও তোমার রূপে মুগ্ধ। তোমাকে তার বিছানার সঙ্গী বানাতে চায়, কিন্তু জীবন সঙ্গী নয়। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি তিশানি। তুমি নিজেই ভেবে দেখো, তোমার মতো একজন সাধারণ মেয়েকে কেন সে বিয়ে করবে? মিয়াজ শেখের কথা শুনে কান্নায় ভেঙ্গে পড়ল তিশানি। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে সে বলল, উষ্ণ আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে আর আমি কিনা বুঝতেই পারিনি। মিয়াজ শেখ তার পাশে কাঁধে হাত রেখে বললেন, আমি আছি তোমার পাশে তিশানি। একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব তার সাথে তোমার। না দরকার তোমার ওই মামা মামিকে, না দরকার উষ্ণকে। শুধু আমার একটা চাহিদা পূরণ করলেই হল। তার দিকে তাকিয়ে তিশানি বলল, কি? আজকের দিনটা তুমি আমার সাথে কাটাবে, রাতটাও। একদিন আমাকে খুশি করলে সারা জীবন খুশিতে থাকতে পারবে। বাড়ি, গাড়ি, নাম সব হবে তোমার। কারো পরোয়া করার প্রয়োজন নেই। মিয়াজ শেখের মুখে এমন কিছু শুনবে আশা করেনি তিশানি। দাঁড়িয়ে পড়ল সে। কষিয়ে তার বাম গালে একটা থাপ্পড় বসিয়ে বলল, বাবার মতো সম্মান করতাম তোকে। তুই যখন সেই সম্মানের কদর রাখলি না, আমিই বা কেন রাখব? এখন বুঝলাম, উষ্ণের নামে যা বলেছিস তা সবটাই বানানো। তুই কি করে ভাবলি আমি এসব নোংরা কাজে রাজি হব? আমি এখনই উষ্ণকে সবটা জানাব। শুধু উষ্ণকে নয়, পুরো মিডিয়ায় জানাব। তোর মতো নষ্ট লোককে সবার চেনা উচিত। জানা উচিত, ভালো মানুষের মুখোশের আড়ালে এক জঘন্য মানুষ রয়েছে। মিয়াজ শেখ নিজের গালে হাত দিয়ে বললেন, কেউ বিশ্বাস করবে না এসব। ভুল করছিস তুই তিশানি। তিশানি আর এক সেকেন্ডও দাঁড়াল না। দ্রুতবেগে বেরিয়ে পড়ল সে শান্তি নিবাস ছেড়ে। তিশানির অপেক্ষায় পার্কে বসেছিল উষ্ণ। তার শরীরটা ভালো না বিধায় বাড়ির পাশের পার্কটাতে এসেছে সে। তিশানি দৌড়ে তার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, উষ্ণ, আমার কিছু কথা বলার আছে তোমাকে। তিশানির দিকে তাকালো উষ্ণ। তিশানি দেখল উষ্ণের দুচোখ লাল। তা দেখে তিশানি বলল, তোমার কি হয়েছে উষ্ণ? শরীর কি বেশি খারাপ লাগছে? উষ্ণ দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আমার কি টাকা পয়সা কম আছে তিশা? কেন তোমার নিজের শরীর বিলিয়ে দেয়ার অফার দিতে হলো মিয়াজ শেখকে? উষ্ণের কথা শুনে তিশানি যেন আকাশ থেকে পড়ল। থমকে গেল সে। উষ্ণ আরও বলল, আমি কি আমার মা বাবার সাথে তোমার পরিচয় করিয়ে দিতাম না? সামান্য এই বিষয় নিয়ে তুমি আমাকে ভুল বুঝলে। আমার উপর ভরসা না করে মিয়াজ শেখ। ছি তিশা, ছি। আমি তোমার মতন একটা মেয়েকে ভালোবেসেছি। আমি কিভাবে? নিজের উপর ঘৃণা হচ্ছে আমার। আরে আমাকে তোমার বিশ্বাস না হলে মুখ ফুটে বলতে পারতে। পুরা পৃথিবী তোমার পায়ের নিচে এনে দিতাম।
আর তুমি কি না? আর কোনো কথা বলল না উষ্ণ। মুখ ঘুরিয়ে নিয়ে নীরবে দাঁড়িয়ে থাকল। তিশানি শান্ত স্বরে বলল, মুখ ঘুরিয়ে নিলে উষ্ণ? জবাব দিল না উষ্ণ। তিশানিও নীরবতা পালন করে চলে যেতে থাকল। বাসায় প্রবেশ করতেই তিশানির মামি চেঁচিয়ে বললেন, আমরা তোরে খুব জ্বালাতন করি তাই না? তাই আমাদের বিরুদ্ধে মিয়াজ শেখকে বুঝিয়েছিস, নিজের শরীর বিলিয়ে দিতে চেয়েছিস। হায় হায়, উষ্ণের মতো ভালো একটা ছেলে পেয়েও এসব তুই কিভাবে করতে পারলি? লজ্জা করছে না তোর? তিশানিকে নিশ্চুপ দেখে তার মামি বললেন, এই মেয়ে কথা বল না। কোনো কথা বলল না তিশানি। রুমের ভেতরে এসে দরজা বন্ধ করতেই ফোন বেজে উঠল তার। রিসিভ করতেই ওপাশ থেকে তার বান্ধবী বলল, ফেসবুকে এসব কি দেখছি তিশানি? তুই মিয়াজ শেখকে? একটু থেমে সে বলল, তুই এমন আমার জানা ছিল না। এসব কি সত্যি? তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে তিশানি বলল, যাক, কেউ তো জানতে চাইল এসব সত্যি কিনা। ফোন কেটে ফেসবুকে এলো তিশানি। মিয়াজ শেখ তার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে, যেখানে রয়েছে হাজার হাজার লাইক ও কমেন্ট। তিশানি দেখতে থাকল এসব। নিচু জাতের মেয়েরা এমনি হয়, একটু প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসে। খুব ভালো হয়েছে স্যার, তিশানির মতো মেয়ের চরিত্র তুলে ধরেছেন আপনি। এই মেয়েটার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন স্যার। এমন মেয়ের জন্য যে কোনো বয়সের লোকের মাথা খারাপ হয়। আপনি নেহাত ভালো মানুষ বলে। আর পড়ল না তিশানি। চোখ জ্বালাপোড়া করছে তার। তার বন্ধুবান্ধবরা ইনবক্সে নানা কথা লিখে আনফ্রেন্ড করে দিয়েছে তাকে। কেউ কেউ ব্লকও করেছে। এসব দেখে হেসে উঠল তিশানি। হাসতে হাসতে বলল, যার নাম আছে তার সব আছে। আমি অসহায় ছিলাম, অসহায়ই রয়ে গেলাম। অন্য কেউ কিছু ভাবুক, আমার তাতে যায় আসে না। কিন্তু উষ্ণ কিভাবে ভুল বুঝল আমাকে? তার কি মিয়াজ শেখের থেকে টাকা পয়সা কম? হায়, এই কথা তো কেউ জানে না। আমি উষ্ণের প্রেমিকা। হ্যাঁ, প্রেমিকাই রয়ে গেলাম। ভালোবাসার মানুষ হতে পারলাম না হয়তো। আবারও নীরব হয়ে গেল তিশানি। তার মামির চেঁচানোর শব্দ বাইরে থেকে ভেসে আসছে। সবাই ভুল বুঝল তাকে। তার কি আসলেই এসব প্রাপ্য? আয়নায় চোখ পড়ল তিশানির। কাছে এসে গ্লাসে হাত রেখে বলল, এই রূপই আমার এই অবস্থার জন্য দায়ী। কি দরকার এই রূপ নিয়ে বেঁচে থাকার? ভালো কেউ বাসবে না। এখন আরও বেশি ব্যবহার করতে চাইবে আমায়। আমি কারো ব্যবহারের পাত্রী হতে চাই না। চাই না। ড্রয়ার খুলে একটা শাড়ি বের করল তিশানি। সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে হেসে বলল, তোর কাছে ঠাঁই চাই। দিবি কি? মিয়াজ শেখ পাণ্ডুলিপিটার দিকে তাকিয়ে আছেন। পৌশি বলল, এখনো মনে পড়ছে না কিছু? তিনি পাণ্ডুলিপিটা হাতে নিয়ে উল্টাতে লাগলেন। দেখলেন তিশানির লেখা সেই পাণ্ডুলিপি এটি। এই শীতের মাঝেও ঘামতে শুরু করলেন তিনি। পৌশির দিকে তাকিয়ে বললেন, তুমি কে? পৌশি শব্দ করে হাসতে শুরু করল। মিয়াজ শেখ রুমাল দিয়ে কপালের ঘাম মুছে বললেন, তুমি আমাকে এসব বলে ভয় দেখাতে পারবে না পৌশি। কেউ বিশ্বাস করবে না তোমার কথা। এই মিয়াজ শেখের কথায় বিশ্বাস করবে সবাই। আপনি স্বীকার করলেই হবে। দেখো পৌশি, তিশানির সাথে এত কিছু করার কোনো ইচ্ছেই আমার ছিল না। অফার দিয়েছি, রাজি না হলে নেই। জোরদস্তি তো করতাম না। কিন্তু সে আমাকে থাপ্পড় মারল। উষ্ণকে জানাতে গেল সব। মিডিয়াতে জানাবে বলেছে। উষ্ণ সবটা জানলে আমাকে কি ছেড়ে দিত? অনেক বেশি ভালোবাসত সে তিশানিকে।
সবটা বলতো বলে আমি জানতাম। আর আপনি তাদের সুন্দর জীবনটা নিয়ে ছিনিমিনি খেললেন। রাগের বসে। রাগের বসে। ও প্লিজ পৌষি থামো। তুমি কিভাবে এত কিছু জানো আমি জানি না। তবে তুমি তিশানির মতো বোকামি করতে যেও না। নয়তো কোনো একটা সিলিং ফ্যানের সাথে তোমাকেও ঝুলতে হবে। আমি অবশ্যই তিশানির মতো বোকা নয়। আগেই বলেছি। কথাটি বলেই দাঁড়িয়ে পৌষি বলল, সবাই ভেতরে আসুন প্লিজ। একে একে ভেতরে এলো ফাহাদ, উষ্ণ, আমেনা বেগম, মুহিত, পুলিশ ও সাংবাদিক। তাদের দেখে দাঁড়িয়ে পড়লেন তিনি। আমেনা বেগমের কাছে এসে মিয়াজ শেখ বললেন, আমেনা তুমি। তিনি বললেন, তিনি বললেন, তিনি বললেন, তিনি বললেন, তিনি বললেন। তোমাকে আমি ঠিক চিনতে পারিনি। তুমি আমার ভালোবাসার যোগ্য নও মিয়াজ শেখ। উষ্ণ বলল, আমার ভালোবাসাকে বিশ্বাস না করে বিশ্বাস করেছি আপনাকে। আর বিশ্বাসের এই প্রতিদান দিলেন আপনি? আপনি মিয়াজ শেখ? আপনি? মুহিত মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। জন্মদাতা পিতার এই রূপ দেখে বড়ই লজ্জিত সে। আমেনা বেগম কেঁদে বলে উঠলেন, ভালোই হলো আমাদের কোনো মেয়ে। ভালোই হলো। ওসি সাহেব নিয়ে যান এই ব্যক্তিকে এখান থেকে। প্লিজ নিয়ে যান। মিয়াজ শেখকে পুলিশের হাতে হস্তান্তর করা হল। তারা চলে যেতেই পৌষির দিকে তাকিয়ে আছে সকলে। পৌষি বলল, ভয়ের কিছু নেই। আমি তিশানি নয়, পৌষি। হ্যাঁ, শুরুতে তিশানি আমার শরীরে ভর করলেও আমার অ্যাক্সিডেন্টের পর এই আমার শরীর থেকে বেরিয়ে যায় সে। আমরা বাড়ি বদলাতে চাইলে তিশানির আত্মা আমাকে সবটা খুলে বলে সাহায্য চায়। ফাহাদ বলল, কিন্তু তুমি আমাকে সবটা জানাওনি কেন? আর কেনই বা আমাকে জঘন্য বলেছিলে? কারণ আপনাকে সবটা জানালে আপনি আমায় এসব করতে দিতেন না। আর আপনাকে না জানিয়ে এসব করা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই এসব বলা এবং এমন ব্যবহার করা, যাতে করে আপনি আমার কাজে বাধা সৃষ্টি না করেন। উষ্ণ বলল, ফাহাদ সত্যিই তোমার তুলনা নেই। এত কিছুর পরেও তোমার ভালোবাসার মানুষটাকে বোঝার চেষ্টা করেছ তুমি। অন্য কেউ হলে হয়তো তা করত না। যেমন আমি। কথা শেষ না করেই অঝোর ধারায় কাঁদতে থাকল উষ্ণ। ছেলেদের সচরাচর এভাবে কাঁদতে দেখা যায় না। ফাহাদ তাকে সান্ত্বনা দিয়ে বলল, প্লিজ শান্ত হন আপনি। কি করে হব? তিশা আমাকে ক্ষমা করে দিও। আমার জন্যই তোমার এই দশা। পৌষির ঠিক পাশে তিশানির আত্মা। পৌষিকে সে বলল, আমার কাজ শেষ। তুমি আমায় সাহায্য করেছ, যার জন্য তোমায় অনেক ধন্যবাদ। আরেকটা কাজ করে দিও। উষ্ণকে বলো, ওর প্রতি কোনো ক্ষোভ নেই আমার। কেননা আমি মৃত্যুর পরে জেনেছি ও আমায় অনেক বেশি ভালোবাসত এবং বাসে। তাই তো তোমার ভেতরে আমার উপস্থিতি সেই টের পেয়েছিল। পৌষি মৃদু হাসল। ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল তিশানির আত্মা। উষ্ণের উদ্দেশ্যে পৌষি বলল, আপনি তিশানিকে এখনো ভালোবাসেন জেনেই তার আত্মা শান্তি পেয়েছে। তিশানি কি আছে? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পৌষি বলল, না। আপনার জন্য সব সত্যিটা সামনে এলো পৌষি। আপনি যা করেছেন তা কেউ করবে না। কি করে আপনাকে ধন্যবাদ দেব? বলুন কি করতে পারি আমি আপনার জন্য? উষ্ণের হাতে দুটো পাণ্ডুলিপি দিয়ে পৌষি বলল, এখানে তিশানির একটা কবিতার ও একটি উপন্যাসের পাণ্ডুলিপি রয়েছে, যেটা তার জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। তিশানির এই উপন্যাসের বইটা প্রকাশ করুন। জীবিত থাকা অবস্থায় তাকে সবাই ভুল বুঝেছিল। আমি চাই তার লেখা পড়ুক সবাই। বুঝুক তারা মুখোশের আড়ালে তিশানি নয়, মিয়াজ শেখ ছিলেন।
প্রায় 1 মাস পর আজ শুক্রবার। ফাহাদ ও পৌঁছি ঠিক করেছে তার আজ লালমাই পাহাড়ে যাবে। তাই তৈরি হচ্ছিল পৌঁছি। এমন সময় কলিং বেলের শব্দ শুনে ফাহাদ রুম থেকে বেরিয়ে পড়ে। একটু পরে রুমে আসতেই পৌঁছি বলল, কে এসেছে? পৌঁছির দিকে দুটো বই দেখিয়ে দিয়ে ফাহাদ বলল, উষ্ণ পাঠিয়েছে। তিশানির বই, একটি কবিতার ও একটি উপন্যাসের। উপন্যাসের বইটার দিকে চোখ পড়তেই পৌঁছির দুচোখ ছলছল করে উঠল। বইটির নাম মুখোশের আড়ালে। ফাহাদ বলল, সব মনে পড়ে গেল, তাই না? হু। বইগুলো একপাশে রেখে পৌঁছিকে জড়িয়ে ধরল ফাহাদ। পৌঁছি বলল, মুখোশের আড়ালে শুধু মিয়াজ শেখ নন, তুমিও আছো। মানে? ফাহাদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে পৌঁছি বলল, তোমাকে আমি ভীষণ খারাপ ভাবতাম, আমাকে পাত্তা দিতে না তাই। কিন্তু তুমি অনেক বেশিই ভালো। তাই তো আমার এত পাগলামি সহ্য করেছিলে। ফাহাদ খেয়াল করল, এই প্রথম পৌঁছি তাকে তুমি করে বলেছে। সে বলল, তুমি আমাকে তুমি করে বলেছ পৌঁছি? কেন পারি না বলতে? অবশ্যই পারো। কিছুক্ষণ এভাবে কাটার পর ফাহাদ বলল, আজ তাহলে বাইরে যাওয়া হচ্ছে না। ফাহাদকে ছেড়ে পৌঁছি বলল, কেন? চলো ছোট্ট পৌঁছি আসার ব্যবস্থা করি। আইডিয়া মন্দ না, তবে কি? আমাদের মেয়ের নাম তিশানি হবে। কারণ তিশানির জন্যই তুমি আমার প্রেমে পড়েছ। এটা কিন্তু অস্বীকার করতে পারবে না। পৌঁছির কথা শুনে ফাহাদ হেসে বলল, হুম, ভূতনি তিশানির জন্যই। কথা শেষ না হতেই বারান্দায় কিছু পড়ার শব্দ শুনতে পেল ফাহাদ। পৌঁছি কিছুটা গম্ভীর হয়ে বলল, ভূত ডেকে দিলে তো তিশানিকে রাগিয়ে? ফাহাদ ভয়ার্ত মুখ নিয়ে বলল, ও এখনো আছে? ফাহাদের কথা শুনে হাসতে হাসতে পৌঁছি বলল, দিলাম তো বোকা বানিয়ে। পৌঁছি হাসছে। তার দিকে তাকিয়ে আছে ফাহাদ। এভাবে যেন অনন্তকাল তাকিয়ে থাকতে পারবে সে। খুব বেশি ভালোবাসে কিনা সে তার পৌঁছিকে। সমাপ্ত।